আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ সালমান, কর্নেল মালিক মেডিকেল কলেজের 5th ইয়ারের একজন স্টুডেন্ট। আজকে আমি মেডিবির পক্ষ থেকে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের উপরে একটি ভিডিও প্রেজেন্ট করতে এসেছি। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই কারণে এই টপিকটা 4th ইয়ারে প্যাথোলজিতে মেটাবলিজম রিলেটেড ডিজিজগুলোর ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা ভাইভাতে অবশ্যই আসবে, জিজ্ঞেস করা হয়। এছাড়াও ফার্স্ট ইয়ারে যখন বায়োকেমিস্ট্রিতে আমাদের মেটাবলিজম পড়ানো হয়, বিশেষ করে আমাদের ইনসুলিন এবং আমাদের ফ্যাটি অ্যাসিড মেটাবলিজমের বিভিন্ন টপিকস পড়ানো হয়, সেখানেও ভাইবার একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গিয়ে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। এর পাশাপাশি আমাদের ফিজিওলজিতেও ইনসুলিনের যে সকল অ্যাক্টিভিটিস এবং ইনসুলিনের ফাংশনস আছে, সেখান থেকে রিলেটেড প্যাথোলজিসগুলোর রিলেটেড যেই টপিকসগুলো আছে, তার মধ্যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হিসেবে দেখা হয়। এর পাশাপাশি ফাইনাল ইয়ারে মেডিসিনের ক্ষেত্রে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসকে খুবই ইম্পর্টেন্ট একটি টপিক হিসেবে পড়ানো হয়ে থাকে। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস জিনিসটা সহজে যদি আমরা বলতে চাই, একটা পেশেন্ট যে নাকি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাসে আক্রান্ত, অর্থাৎ টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে আক্রান্ত, তার যদি ইনসুলিন একেবারে অ্যাবসলিউটলি সে যদি ইনসুলিন ডেফিসিয়েন্ট হয়ে যায়, তাহলে তার বডিতে যখন ইনসুলিন থাকবে না, তখন তার বডিতে মেটাবলিক্যাল ডিস্টারবেন্স শুরু হবে, যেখান থেকে একটা ইমার্জেন্সি কন্ডিশন ডেভেলপ করতে পারে। সেখান থেকে ইমার্জেন্সি কন্ডিশনের এন্ড রেজাল্ট কোমা, এবং কোমা থেকে ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে। এটা অত্যন্ত ডেঞ্জারাস একটি কন্ডিশন, এবং এই কারণে বিশেষ করে যে ডায়াবেটিক পেশেন্ট ডিল করার জন্য মেডিসিনে এই ডিজিজটা সম্পর্কে নলেজটা থাকা খুবই গুরুত্বপূর্ণ। এখন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসকে ডেভিডসনস প্রিন্সিপাল অফ মেডিসিনে এভাবে সংজ্ঞায়িত করা হয়েছে: ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ইজ এ মেডিকেল ইমার্জেন্সি অ্যান্ড রিমেইনস আ সিরিয়াস কজ অফ মরবিডিটি, প্রিন্সিপালি ইন পেশেন্টস উইথ টাইপ 1 diabetes mellitus. Mortality in diabetic ketoacidosis principally occurs due to the cerebral edema in children and adolescents, and in adults it is caused by hypokalemia, acute respiratory distress syndrome, and comorbid conditions such as myocardial infarction, sepsis or pneumonia. এখন কথাটা হচ্ছে, সহজ করে যদি আমরা বলি, যাদের শরীরে ইনসুলিন একেবারেই নাই, তাদের ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করবে। এখন ইনসুলিন নাই, এটা কাদের ক্ষেত্রে হয়? টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে একটা মানুষের শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে না, সুতরাং তাদের ক্ষেত্রে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসটা হওয়ার চান্স সবচেয়ে বেশি। এবং তাদের অনেকের ক্ষেত্রেই প্রেজেন্টিং, মানে প্রথম তারা যে ডায়াবেটিক পেশেন্ট, তাদের প্রেজেন্টিং ফিচার্সটাই হয় হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, তারা আসে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস থেকে। আবার অনেকের ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রেও খুব রেয়ারলি হলেও দেখা যায় যে তাদের শরীরে ইনসুলিন একেবারেই প্রোডাকশন হচ্ছে না, এবং অথবা ইনসুলিন এতখানি রেজিস্ট্যান্ট হয়ে গিয়েছে যে তার শরীরে কিছুতে ইনসুলিন কাজ না করাতে তার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করেছে। যদিও টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, যেটা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, এই ক্ষেত্রে সাধারণত মানে দেখা যায় না ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। তারপরেও কিছু ক্ষেত্রে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস আশঙ্কা করা হয়। এখন কথা হচ্ছে, কেন ইনসুলিন অ্যাবসলিউট ডেফিসিয়েন্স হলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে? তার আগে আমরা সামান্য একটু বলে নেই যে কাদের ক্ষেত্রে, মানে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস যাদের, তাদের ক্ষেত্রে কিভাবে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে। যদি টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে সিভিয়ার ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে, সেটা হচ্ছে গিয়ে আমরা যেটা বললাম ইনিশিয়াল প্রেজেন্টেশন অফ দ্য টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে, অথবা টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের কোনো পেশেন্টের যদি একই সাথে কোনো ইন্টারকারেন্ট প্রবলেম থাকে, দ্যাট মিনস তার যদি শরীরে এমন হয় যে একটা সিভিয়ার নিউমোনিয়া হয়ে গেল, যেটা আরো সহজ করে বলতে গেলে আমরা এটা বলতে পারি যে একটা টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্টের নাইসেরিয়া মেনিনজাইটিস দিয়ে মেনিনজাইটিস হলো, অথবা তার যদি হচ্ছে গিয়ে স্ট্রেপ্টোককাস নিউমোনি দিয়ে একটা সিভিয়ার নিউমোনিয়া ডেভেলপ করে, তো তার তখন দেখা যাবে যে তার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এই রোগের ক্ষেত্রে তাদের হচ্ছে গিয়ে প্রসিড করতেছে। এছাড়া একটা পেশেন্টের যে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস আনডায়াগনোজ ছিল, তার যদি একটা সিভিয়ার ট্রমা হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, অথবা তার যদি একটা বড় কোনো সার্জারি হয়, যেমন তার যদি এমন হয় যে তার অ্যাম্পুটেশন করে হাত পা কেটে ফেলে দিতে হলো, অথবা তার যদি মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, তখনও সেই জিনিসটা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের দিকে যাবে। কারণ
যখনই আমাদের এই কন্ডিশনস গুলা হচ্ছে তখন বডিতে কর্টিসল বেড়ে যাচ্ছে। কর্টিসল কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় দিচ্ছে। আবার তার উপর আবার হচ্ছে যে ইনসুলিন ডিমান্ড যখন বেড়ে যাচ্ছে, ইনসুলিন ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে তখন কিন্তু বডি রিপেয়ারের জন্য ইনসুলিনের দরকার, এবং ইনসুলিন ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে তাদের এমনি ইনসুলিন তৈরি হচ্ছে না, আবার ইনসুলিন বেড়ে যাচ্ছে। তো ল্যাক অফ ব্যালেন্সের কারণে এটা সরাসরি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের দিকে প্রসিড করতে পারে। এখন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের কয়েকটা মানে মেজর প্যাথোলজিক্যাল প্রোগ্রেশন অথবা আমরা যেটাকে বলি প্যাথোজেনেসিস, এই জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে যদি আমরা পুরো ডিজিজটাকে ভালো করে বুঝতেছি। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের ক্ষেত্রে আমরা আগেই বললাম যেহেতু ইনসুলিনের অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি থাকতেছে, তো এই রোগটা আসলে কি? এই রোগে ডায়াবেটিক মানে পেশেন্ট ডায়াবেটিক, কিটো মানে কিটোন বডি প্রোডাকশন হচ্ছে, আর কিটোন বডির কারণে অ্যাসিডোসিস হচ্ছে। এই তিনে মিলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস রোগটা হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের শুরুটা ইনসুলিন দিয়ে মানে ইনসুলিনের অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি হওয়ার পর থেকে কিভাবে প্রোগ্রেশন হচ্ছে। একটা পেশেন্ট যখন তার অ্যাবসলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকতেছে, তার শরীরে ব্লাড গ্লুকোজের রেগুলেশনটা ঠিক মতো হচ্ছে না। কিভাবে হচ্ছে না? ইনসুলিন খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে ইনসুলিন আমাদের বডিতে গ্লুট4 যে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট চ্যানেল দিয়ে আমাদের বডিতে গ্লুকোজ ঢুকে, এই চ্যানেলের মানে তৈরি মানে এই চ্যানেলটা তারা হচ্ছে গিয়ে তৈরি করে, এই চ্যানেলটা সিনথেসিস স্টিমুলেট করে হচ্ছে ইনসুলিন, এবং এই চ্যানেলটা ছাড়া বডির মাসেল বা বডির অ্যাডিপোজ টিস্যু আর বডির লিভারে গ্লুকোজ ঢুকতে পারে। এবং এই কারণে গ্লুকোজ যেহেতু ঢুকতে পারতেছে না, ব্লাডের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গ্লুকোজ আছে, কিন্তু সেলের ভিতরে গ্লুকোজ নেই। সেলের ভিতরে যেহেতু গ্লুকোজ নাই, সুতরাং দেখা যাচ্ছে যে বডি ভাবতেছে ব্লাডে গ্লুকোজ নেই। তো বডি যখন ভাবে যে সেলে গ্লুকোজ নাই তাহলে ব্লাডে গ্লুকোজ নাই, তাহলে আমাদের কি করতে হবে? বডির একটাই উপায়, বডি বাড়ায় দিবে ব্লাড গ্লুকোজ লেভেল। আর ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ানোর জন্য আমাদের কাউন্টার রেগুলেটরি মেকানিজম আছে কিছু। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন মানে বিটা সেল থেকে ইনসুলিন, আর তখন আলফা সেল থেকে গ্লুকাগন রিলিজ প্রচুর পরিমাণে শুরু হয়ে যাবে। সেকেন্ডলি কর্টিসল সিক্রেশন শুরু হয়ে যাবে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে। আর 3 নাম্বার হচ্ছে গিয়ে এপিনেফ্রিন রিলিজ হওয়া শুরু করবে। এপিনেফ্রিন যদিও হচ্ছে গিয়ে সরাসরি হচ্ছে গিয়ে এই ব্লাড গ্লুকোজ লেভেলটা, ব্লাড গ্লুকোজের উপর তার কোনো কাজ নেই, তার কাজ হচ্ছে অন্য ধরনের। কিন্তু গ্লুকোজ পুরোপুরি ভাবে জিনিসটাকে মানে এপিনেফ্রিন পুরো জিনিসটাকে কিভাবে এফেক্ট করতেছে এটা আমি পরবর্তীতে আলোচনা করছি। এখন কথা হচ্ছে যেহেতু ব্লাড গ্লুকোজ বাড়ায় দেওয়া হচ্ছে, তখন সারা বডিতে সেন্ট্রালি পেরিফেরালি সব জায়গাতে ব্রেন গ্লুকোজ পাচ্ছে, যেসব জায়গা হচ্ছে গিয়ে গ্লুকোজ কোনো চ্যানেল ছাড়াই নিতে পারে, যেসব অর্গানস যেসব টিস্যু তারা সহজে ইনসুলিন নিতে পারতেছে, কিন্তু এই লিভার অ্যাডিপোজ টিস্যু মাসেল সেলস এরা গ্লুকোজটা আপটেক করতে পারতেছে না। তো তখন কি হবে যে প্রথমত মাসেল সেলস কি করবে আমরা এটা দেখি। মাসেলে আমরা জানি গ্লাইকোজেন আছে, তো গ্লাইকোজেন ভেঙে গ্লাইকোজেনোলাইসিস হওয়ার কারণে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হওয়ার চেষ্টা করবে। কিন্তু মজার বিষয় হচ্ছে মাসেলে গ্লুকোজ 6 ফসফেট পর্যন্ত তৈরি হয়, গ্লুকোজ তৈরি হইতে পারে না এনজাইমের অভাবে। যে এনজাইমটা গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ তৈরি করতে পারে সেটা থাকে হচ্ছে লিভারে। তো মাসেলে গ্লুকোজ 6 ফসফেটটা হয়ে যায় হচ্ছে গিয়ে ল্যাকটিক অ্যাসিড, এবং এই ল্যাকটিক অ্যাসিডটা পরবর্তীতে লিভারে এসে কোরিস সাইকেলের মাধ্যমে, আমরা যেটা ফার্স্ট ইয়ারে পড়ে এসেছি, কোরিস সাইকেলের মাধ্যমে ল্যাকটিক অ্যাসিডটা গ্লুকোজে পরিণত হয়। এখন মাসেলের মধ্যে যখন গ্লাইকোজেনোলাইসিসটা অতিরিক্ত পরিমাণে হবে, তখন এই ল্যাকটিক অ্যাসিড ও তৈরি হবে প্রচুর পরিমাণে, এবং এই ল্যাকটিক অ্যাসিডটা আমাদের বডিতে তখন জমা হইতে থাকে। আমাদের বডিতে তখন এই ল্যাকটিক অ্যাসিডটা জমা হইতে হইতে ল্যাকটিক অ্যাসিডোসিসে ল্যাকটিক অ্যাসিডোসিসে রেজাল্ট করবে, এবং ল্যাকটিক অ্যাসিডোসিস রেজাল্ট করার জন্য আমাদের বডিতে মেটাবলিক অ্যাসিডোসিস শুরু হয়ে যাবে। এটা একটা মেজর কমপ্লিকেশন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের ক্ষেত্রে। আরেকটা যেটা হবে সেটা হচ্ছে অ্যাডিপোজ টিস্যুর ক্ষেত্রে। অ্যাডিপোজ টিস্যু হচ্ছে গিয়ে গ্লুট4 মানে গ্লুকোজ সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট 4 এই চ্যানেল দিয়ে গ্লুকোজ আপটেক করে। এখন অ্যাডিপোজ টিস্যুর ভিতরে থাকে হচ্ছে গিয়ে গ্লিসারল বাউন্ড উইথ
3 ফ্যাটি অ্যাসিড, যেটাকে আমরা বলি ট্রাইঅ্যাসাইল গ্লিসারল অথবা টিজিএ। এখন ট্রাইগ্লিসারাইড, এই ট্রাইগ্লিসারাইড এর মধ্যে থাকতেছে যে 3টা ফ্যাটি অ্যাসিড। যখনই বডির ভিতরে মানে অ্যাডিপোজ টিস্যু দেখতে পাইতেছে, সেন্স করতে পারতেছে যে তার মধ্যে গ্লুকোজ আসতেছে না, সে গ্লুকোজ থেকে তো সে গ্লিসারল তৈরি করতো, কিন্তু সে হচ্ছে গিয়ে এই জিনিসটা পাইতেছে না, গ্লুকোজ পাইতেছে না। তখন তার মাথার মধ্যে আসবে যে গ্লুকোজ যদি না এসে থাকে তাহলে আমাদের বডি নিশ্চয়ই স্টারভেশনে চলে গেছে, তাহলে বডিকে আমাদের ফ্রি ফ্যাটি অ্যাসিড দিতে হবে, যেটা থেকে বডি হচ্ছে গিয়ে এনার্জি প্রোডাকশন করতে পারবে। এবং পাশাপাশি বডির অন্যান্য জায়গাতে যেমন মাসল সেলের ক্ষেত্রেও দেখা যাবে যে অ্যামাইনো অ্যাসিড থেকে গ্লুকোনিওজেনেসিস হচ্ছে। গ্লুকোনিওজেনেসিস হওয়ার কারণে ব্লাড গ্লুকোজ আরো বেড়ে যাবে। এখন অ্যাডিপোজ টিস্যুর ক্ষেত্রে যেটা হবে যে অ্যাডিপোজ টিস্যুর ভিতরে লাইপোপ্রোটিন লাইপেজ বলে একটা এনজাইম আছে। এই লাইপোপ্রোটিন লাইপেজ কি করবে, যে গ্লিসারলের সাথে যে থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত ছিল তাদেরকে ভেঙে এই ফ্রি ফ্যাটি অ্যাসিড গুলো ব্লাডে উন্মুক্ত করে দেবে, এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড গুলো পরবর্তীতে হচ্ছে লিভারে যাবে। লিভারে গিয়ে এরা হচ্ছে গিয়ে ক্রেব সাইকেলের মাধ্যমে, মানে এরা প্রথমে আগে অ্যাসিটাইল কোয়ে হবে, অ্যাসিটাইল কোয়ের মাধ্যমে ক্রেব সাইকেলের মাধ্যমে এরা হচ্ছে এনার্জি প্রোডাকশনে, মানে ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম যেটা আমরা পড়ে এসেছি সেটার মাধ্যমে হচ্ছে যে এনার্জি প্রোডাকশন করবে। কিন্তু এই ফ্রি ফ্যাটি অ্যাসিডটা যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, তখন আমাদের যেহেতু ফ্যাটি অ্যাসিডকে আগে অ্যাসিটাইল কোয়ে তৈরি, ফ্যাটি অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, অ্যাসিটাইল কোয়েটা পরবর্তীতে মানে মেটাবোলাইজ না হতে পেরে অতিরিক্ত জমা হতে হতে এক ধরনের প্রোডাক্ট জন্ম দিবে, যেটাকে আমরা বলি কিটোন বডিজ। আমাদের বডিতে নোন কিটোন বডিজ 3টা: বিটা হাইড্রোক্সি বিউটাইরিক অ্যাসিড, অ্যাসিটোন এন্ড অ্যাসিটিক অ্যাসিড। এখন এদের মধ্যে আমাদের বডিতে সবচেয়ে বেশি অ্যাবান্ডেন্টলি থাকবে হচ্ছে গিয়ে বিটা হাইড্রোক্সি বিউটাইরিক অ্যাসিড। এটাই মানে আমাদের বডিতে সবচেয়ে বেশি কিটোন বডিজ বলতে গেলে এই বিটা হাইড্রোক্সি বিউটারিক অ্যাসিডই থাকে, এবং এটাই একমাত্র কিটোন বডি যার কোনো কিটোন গ্রুপ নাই। এবং আমরা যখন ব্লাড গ্লুকোজের মধ্যে আমরা যখন ব্লাডের মধ্যে কিটোন বডিজ মেজার করি, তখন আমরা অ্যাকচুয়ালি মেজার করি হচ্ছে গিয়ে অ্যাসিটোন এবং অ্যাসিটিক অ্যাসিড। আমরা বিটা হাইড্রোক্সি বিউটারিক অ্যাসিড মেজার করতে পারি না। তো এখন কথা হচ্ছে যে এই কিটোন বডিজ গুলা যখন বাড়তে থাকবে তখন আমাদের পুরো বডিতে একটা মেটাবলিক ডিজাস্টার শুরু হয়ে যাবে। এই মেটাবলিক ডিজাস্টারটাই অ্যাকচুয়ালি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস নামে পরিচিত। সোজা বাংলায় আমাদের বডিতে যখন ইনসুলিন অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি হয়ে যাবে, তখন আমাদেরকে ব্লাড গ্লুকোজ লেভেল বডি আপনি বাড়ায় দিবে, কারণ ইনসুলিনের অভাবের কারণে গ্লুকোজ সেলে প্রবেশ করতে পারতেছে না। বডি ভাববে তার গ্লুকোজের অভাব, সে গ্লুকোজ বাড়ায় দিবে। আর এই গ্লুকোজ বাড়ায় দেওয়ার পরেও এই গ্লুকোজ অ্যাডিপোজ টিস্যুতে ঢুকতে পারবে না, আর অ্যাডিপোজ টিস্যু তখন ফ্রি ফ্যাটি অ্যাসিড ব্লাডে প্রচুর পরিমাণে ভেঙে ছড়ায় দিবে, এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড লিভারে যে মেটাবোলাইজড হওয়ার চেষ্টা করবে, মেটাবোলাইজ হয়ে এনার্জি প্রোডাকশন করার চেষ্টা করবে। কিন্তু তাদের অতিরিক্ত পরিমাণে ফ্রি ফ্যাটি অ্যাসিড মেটাবোলিজম না হইতে পারার কারণে, মানে যেটাকে বলে যে এক্সেস লেভেলের ফ্রি ফ্যাটি অ্যাসিড হয়ে যাওয়ার কারণে তারা মেটাবলিক্যাল লিমিটটা ক্রস করে দিবে, এবং মেটাবলিক লিমিটটা ক্রস করার কারণে তারা একটা অল্টারনেট প্রোডাক্ট তৈরি করবে, যেটা করে আমরা বলতেছি কিটোন বডিজ। বডিতে কিটোন বডিজ গুলো একটা সহনীয় মাত্রায় থাকে, কিন্তু যখনই ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হয় তখন এই কিটোন বডিজ গুলা এক্সেস লেভেলে চলে যায়, এবং এই কিটোন বডিজ 3টা হলো গিয়ে বিটা হাইড্রোক্সি বিউটারিক অ্যাসিড, অ্যাসিটোন এন্ড অ্যাসিটিক অ্যাসিড। এখন আমরা জানবো যে এই কিটোন বডিজ গুলো অ্যাকচুয়ালি মেটাবলিক্যালি কি কি করতেছে, যার কারণে আমাদের পুরো বডিতে এত বড় ভয়াবহ মাত্রায় সমস্যা হচ্ছে। তার আগে আমরা একটা চার্ট দেখি, যে চার্টটা দেখলে আমরা সহজে বুঝতে পারবো। এই যে ইনসুলিন ডেফিসিয়েন্সির কারণে দেখা যাচ্ছে যে গ্লুকোজ আপটেক কম হচ্ছে, এবং গ্লুকোজ আপটেক কম হওয়ার কারণে বডি ভাবতেছে, মানে গ্লুকোজ আপটেক বাই দ্য টিস্যু অথবা সেল, এবং তার কারণে বডি ভাবতেছে ব্লাডের মধ্যে গ্লুকোজের অভাব, এবং ব্লাডের মধ্যে গ্লুকোজের অভাব ভাবার কারণে সে গ্লুকোনিওজেনেসিস গ্লাইকোজেনোলাইসিস করে হাইপারগ্লাইসেমিয়া করে দিচ্ছে,
যেটা নাকি পরবর্তীতে অসমোটিক ডাইউরেসিস করবে এবং হাইপোটোনিক লসেস করবে, এটা আমরা একটা জানি। আর পাশাপাশি প্রোটিওলাইসিস হবে, প্রোটিওলাইসিসের মাধ্যমে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং নাইট্রোজেন লস বেড়ে যাবে। অ্যামাইনো অ্যাসিড থেকে হচ্ছে গিয়ে গ্লুকোনিওজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিস দুইটাই হবে এবং গ্লুকোজ প্রচুর পরিমাণে প্রোডাকশন হতে থাকবে। এবং আমাদের সবচেয়ে বেশি কনসার্ন যেটা নিয়ে হবে সেটা হচ্ছে লাইপোলাইসিস। লাইপোলাইসিস থেকে গ্লিসারল থেকে ভেঙে গ্লুকোজ আসবে, আর ফ্রি ফ্যাটি অ্যাসিডটা ভেঙেই পরবর্তীতে কিটোজেনেসিস হবে এবং কিটোজেনেসিস থেকে প্রচুর পরিমাণে কিটোন বডি ব্লাডে যখন হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো কিটোনেমিয়া, আর সেটা যখন ইউরিনে আসা শুরু করবে তখন সেটাকে আমরা বলবো কিটোন ইউরিয়া। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই কিটোন বডিজ গুলা বডিতে এমন কি চেঞ্জ আনবে যেই চেঞ্জের কারণে আমরা দেখতে পাবো যে বডির এত অসহনীয় মাত্রায় মেটাবলিজম হয়ে পেশেন্ট কোমাতে চলে যাবে। এখন আমরা দেখি ইন কেস অফ টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিটোন বডি যখন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হবে তখন কিটোন বডিজ গুলা ব্লাডে প্রচুর পরিমাণ চলে আসবে এবং এই কিটোন বডিজ গুলা অ্যাকচুয়ালি প্রোটন প্রোডাকশন করে। এই যে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, ketone bodies produce protons অর্থাৎ হাইড্রোজেন আয়নস in the plasma causing acidosis. These protons cause the decrease in the bicarbonate ions and production of the carbon dioxide excessively. This depresses the cardiorespiratory center, triggering Kussmaul's breathing, nausea and vomiting, and increased tidal volume. এই কথাটার মানে হচ্ছে যখনই বডিতে কিটোন বডিজ গুলা বাড়া শুরু করবে তখন কিটোন বডিজ গুলা হাইড্রোজেন আয়ন ব্লাড প্লাজমাতে বাড়ায় দিবে, আর হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যখন ব্লাড প্লাজমাতে বাইরে যাবে তখন ব্লাডের পিএইচ কমা শুরু করবে। ব্লাডের পিএইচ কমা মানেই হইতেছে গিয়ে অ্যাসিডোসিস ডেভেলপ করা শুরু করা, এবং যেহেতু এরা হচ্ছে গিয়ে একটা পিওর অ্যাসিডের কারণে হচ্ছে, কিটোন যেহেতু অ্যাসিড কিটোন বডিজটা অ্যাকচুয়ালি অ্যাসিড তারা হচ্ছে প্রোটন দেয়, যেহেতু এই কারণে এই জিনিসটা একটা মেটাবলিক অ্যাসিডোসিসের দিকে রূপ নিবে। এখন কথা হলো যে এই অতিরিক্ত হাইড্রোজেন আয়নটা কি হবে? এই অতিরিক্ত হাইড্রোজেন আয়নটা বাইকার্বনেট আয়নের সাথে বাইন্ড করবে। বাইকার্বনেট আয়নের সাথে বাইন্ড করে এরা হইতেছে গিয়ে ওয়াটার এন্ড কার্বন ডাই অক্সাইড প্রোডাকশন করবে। ওয়াটার এন্ড কার্বন ডাই অক্সাইড তখন কি করবে? প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড প্রোডাকশন হচ্ছে এবং প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইডটা যে আমাদের যে কার্ডিও রেসপিরেটরি সেন্টার আছে মেডুলাতে, কার্ডিও রেসপিরেটরি সেন্টারকে সেটা ডিপ্রেস করে দিবে। কার্ডিও রেসপিরেটরি সেন্টার যদি ডিপ্রেসড হয় তাহলে পেশেন্টের কুসমোলস ব্রিদিং নামের একটা অ্যাবনর্মাল ব্রিদিং দেখা যাবে। এখন পেশেন্ট প্রথমে ট্যাকিপনিয়া শো করবে, এটা ঠিক আছে, কিন্তু যখন কার্ডিও রেসপিরেটরি সেন্টার ডিপ্রেসড হয়ে যাবে তার টাইডাল ভলিউম বেড়ে যাবে, সে জোরে জোরে ডিপ ইন্সপিরেশনস নেওয়া শুরু করবে। এবং আরেকটা মজার জিনিস হবে, এটা পেশেন্টের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের পেশেন্ট সবসময় ডিপ ইন্সপিরেশন কুসমোলস ব্রিদিং নিয়ে আসবে এবং তার ব্রেথ থেকে একটা ফ্রুটি ওডর পাওয়া যাবে, যেটাকে আমরা কি অ্যাসিটোন ব্রেথ বলি। অ্যাসিটোন ব্রেথ কেন বলতেছি? কারণ তার ব্রেথ থেকে অ্যাসিটোন বের হচ্ছে এবং অ্যাসিটোনের গন্ধটা একটা ফ্রুটি ওডর। ক্লিনিক্যালি এটা একটা মেজর ক্যারেক্টারিস্টিক ফিচার। এটার মাধ্যমে অনেক কিছু ডায়াগনোসিস আমরা অ্যাকচুয়ালি ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটা ফরমেশন করা শুরু করতে পারি। এর পরবর্তীতে যেটা হচ্ছে যে কুসমোলস ব্রিদিং হওয়ার কারণে পেশেন্টের মধ্যে কিন্তু আরো বেশি তার কিন্তু রেসপিরেশন অ্যাবনর্মাল হয়ে গেছে, তার কার্বন ডাই অক্সাইডটা কিন্তু খুব দ্রুত সে বের করতে পারতেছে না, এটা একটা মেজর সমস্যা। আর পাশাপাশি আরেকটা জিনিস হবে, হাইড্রোজেন আয়ন প্রচুর পরিমাণে জমা হওয়ার কারণে আমাদের বডিতে যেটা হয় যে হাইড্রোজেন পটাশিয়াম চ্যানেল প্রোটন পটাশিয়াম চ্যানেল যেটাকে আমরা বলি, প্রোটন পটাশিয়াম চ্যানেলটা অ্যাক্টিভেটেড হবে এবং যেটা আমরা চাই না যে আমাদের হাইড্রোজেন আয়ন গুলা অতিরিক্ত পরিমাণে ব্লাড প্লাজমাতে থাকুক। তো আমরা কি করব? ব্লাড প্লাজমা থেকে এগুলাকে সেলের ভিতরে নিয়ে যাব। প্রোটনটাকে যদি সেলের ভিতরে নিয়ে আসতে হয় তাহলে একটা প্রোটন সেলের ভিতরে ঢুকতেছে আর সেলের ভিতরে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, সেই পটাশিয়ামটা সেল থেকে বের হয়ে যাইতেছে। তো
হাইপারক্যালেমিয়া ফরমেশন হওয়া শুরু করবে, অর্থাৎ একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়া শুরু করবে। এটা আবার একটা মেজর সমস্যা। এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার কারণেই পরবর্তীতে দেখা যায় যে পেশেন্টরা এই কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে অথবা হইতেছে গিয়ে অ্যারিথমিয়া, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া ফরমেশন করে তারা মারা যাচ্ছে। এইটাও আমাদেরকে মানে যখন আমরা ম্যানেজমেন্ট করব তখন আমাদের এই জিনিসটা বিবেচনা রেখে আমাদের অ্যাপ্রোচ করতে হবে। আরেকটা জিনিস যেটা নাকি হচ্ছে গিয়ে মানে যেটা আরো ইম্পর্টেন্ট, আমরা যদি এখানে খেয়াল করি আমরা এখানে দেখতে পাবো, সেটা হচ্ছে ইলেকট্রন ডিপ্লিশন তো হচ্ছেই, আর কিটোন বডি অসমোটিক ডাইউরেসিস করবে এবং পাশাপাশি তারা অ্যাসিডোসিস করে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস পর্যন্ত চলে যেতে পারে। এখন সেটা কিভাবে হয়? কিটোন বডিজ হচ্ছে গিয়ে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলস। কিটোন বডিজ গুলো যখন কিডনি দিয়ে পাস হবে তখন তারা তাদের সাথে অনেক পরিমাণে পানি টেনে নিয়ে যাচ্ছে। সাথে সাথে আরো একটা ঘটনা ঘটতেছে যে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে গেছে। গ্লুকোজ হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলস, তো গ্লুকোজও প্রচুর পরিমাণে পানি টানবে, তো পেশেন্টের প্রচুর পরিমাণে ডাইউরেসিস হওয়া শুরু করবে। পেশেন্টের দেখা যাবে কি যে হাইপোভলিউমিয়া হয়ে গেছে এবং একই সাথে তার হাইপোটেনশন ডেভেলপ করছে। সেটা কেন হইলো? হাইপোটেনশন তো একে তো হাইপোভলিউমিয়ার কারণে কার্ডিয়াক আউটপুট যাচ্ছে কমে, আর হাইপোটেনশন কেন হইতেছে? হাইপোটেনশন হইতেছে কারণ প্রোটন ব্লাড ভেসেলস এর উপর যখন কাজ করে, মানে অ্যাসিডোসিস যখন হয়, অ্যাসিডোসিস পেরিফেরাল ব্লাড ভেসেলস গুলাকে ডায়ালেট করে দেয় এবং ডায়ালেটেড পেরিফেরাল ব্লাড ভেসেলস ক্যান কজ সিভিয়ার হাইপোটেনশন। এই কারণে দেখা যায় কি যে মানে প্রচুর পরিমাণে ইউরিনের মধ্যে থেকে কিটোন ব্লাড গ্লুকোজ বের হয়ে যাচ্ছে, কিটোন বডিজ ব্লাড গ্লুকোজ। একই সাথে পেশেন্ট হচ্ছে কি হাইপোভলিউমিক হয়ে যাচ্ছে, পেশেন্ট এত কিছু বুঝতেছে, তখনই একটা মেজর সমস্যা দেখা যায়, যেটা হচ্ছে গিয়ে যদি হাইপোভলিউমিয়া হয়ে যায়, হাইপোভলিউমিয়ার কারণে দেখা যাবে কি যে পেশেন্ট কিন্তু মানে পেশেন্টের যে মানে টিউবিউল গুলো, রেনাল টিউবিউলস গুলো আছে, সেগুলো হচ্ছে গিয়ে ড্রাই হওয়া শুরু করবে। সেগুলো যদি ড্রাই হওয়া শুরু করে তখন দেখা যাবে যে টিউবিউল গুলা মানে পর্যাপ্ত হচ্ছে গিয়ে মানে পুষ্টি পাচ্ছে না, নিউট্রিশন পাচ্ছে না, এবং তারা নেক্রোসিসের মধ্যে দিয়ে যাওয়া শুরু করবে, যেটা নাকি একটা রেনাল ইমার্জেন্সি। আর সেটা পরে আমি বলতেছি। এখন আমরা আসি আচ্ছা, এর পাশাপাশি যেহেতু মানে রেসপিরেটরি সেন্টারের ওখানে আমাদের হচ্ছে ভমিটিং সেন্টার, কেমোরিসেপ্টর ট্রিগার জোনস গুলো আছে, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের পেশেন্ট প্রচুর পরিমাণে নজিয়া ভমিটিং নিয়ে আসে। এর কারণ তার কেমোরিসেপ্টর ট্রিগার জোন প্রচুর পরিমাণে ট্রিগার্ড হয়েছে কিটোন বডিজ দ্বারা, এবং এই জায়গাটা মানে তার দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ট্রিগার্ড হওয়ার কারণে সিভিয়ার ভমিটিং, নজিয়া নিয়ে আসতেছে, মাথা ঘোরা নিয়ে আসতেছে। এবং আরেকটা যে জিনিসটা হবে যে পেশেন্ট গ্যাস্ট্রিক ইরিটেশনের কমপ্লেন করবে, প্রচুর পরিমাণে সে বলবে তার পেট ব্যথা, এবং সেই পেট ব্যথা মানে পেট ব্যথা জিনিসটা এমন পর্যায়ে চলে যাবে যে এই জিনিসটা অ্যাকিউট সার্জিক্যাল অ্যাবডোমেন, মানে মনে হবে যে পেট পারফোরেশন হয়ে গেছে, কোথাও জিআইটির কোথাও পারফোরেশন হয়ে আছে, এরকম একটা কন্ডিশন নিয়ে পেশেন্ট আসবে। এবং অনেক ক্ষেত্রেই মানে ডক্টররা এই জিনিসটাকে মিস্টেক করে অ্যাবডোমিনাল কন্ডিশন ভেবে, এবং অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসকেও এই জিনিসটা মিমিক করতে পারে, যে একই রকম পেইন হচ্ছে, একই জায়গাতে পেইন হচ্ছে। এবং দেখা যায় কি যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে সিরাম আলফা অ্যামাইলেজটা বেড়ে যায়। সিরাম আলফা অ্যামাইলেজ এই ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের ক্ষেত্রেও বেড়ে যায়। তো সেই কারণে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করবে। কিন্তু যদি আমরা এই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসকে মানে যেটা নাকি হচ্ছে গিয়ে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের কারণে হচ্ছে না, এটার সাথে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসকে সেপারেট করতে চাই, তাহলে আমাদের ক্যারেক্টারাইজ করতে হইলে আমাদের সিরাম আলফা অ্যামাইলেজের পাশাপাশি সিরাম লাইপেজও দেখতে হবে। সিরাম লাইপেজ সবসময় অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে বাড়বে সিরাম আলফা অ্যামাইলেজের সাথে সাথে। তো আমরা সহজেই এটা হচ্ছে গিয়ে ডায়াগনোসিস করে ফেলতে পারবো।
আরেকটা যে জিনিসটা হবে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের যে ব্লাড প্লাজমা, এটা ব্লাড প্লাজমার ভলিউম এটা কমায় দিচ্ছে যেহেতু হাইপোভলিউমিয়া হয়ে যাচ্ছে, কিন্তু ব্লাড প্লাজমার মধ্যে কিটোন বডির কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে এবং অসমোলালিটি বেড়ে যাবে, প্লাজমা অসমোলালিটি। এই প্লাজমা অসমোলালিটিটাই সবচেয়ে বেশি ডেঞ্জারাস, কারণ এই কারণেই বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাবে কি যে সেরেব্রাল ইডিমা ডেভেলপ করতেছে। তাদের সেরেব্রাল ইডিমা ডেভেলপ করার কারণে তাদের কোমা হয়ে যাচ্ছে, তারা মারা যাচ্ছে, এবং এই জিনিসটা প্রিভেন্ট করা না গেলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের পেশেন্টরা আসলে মারা যায়। এই কারণেই আমরা যে জিনিসটা চিন্তা করি, যে আমরা শুরুতে বলে আসছিলাম বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলতেছি cerebral edema in children and adolescents, and in case of adults, hypokalemia, acute respiratory distress syndrome, and comorbid conditions such as myocardial infarction, sepsis, or pneumonia. আমরা একটা জিনিস খেয়াল করলাম যে এই পটাশিয়াম কিন্তু পটাশিয়াম কিন্তু সেলের বাইরে চলে আসতেছে। এখন সেলের বাইরে চলে আসার পরে আমরা হইতেছে কি এই জিনিসটাকে ট্রিট করার চেষ্টা করব ইনসুলিন দিয়ে। ইনসুলিন দিয়ে আমরা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের ট্রিটমেন্ট অবশ্যই ইনসুলিন দিয়ে করি। তো এই ইনসুলিন দিয়ে করার সময় আমরা যদি র্যাপিড ইনসুলিন ইনফিউশন করি এবং প্রচুর পরিমাণে ইনসুলিন দেই, তখন পেশেন্টের ক্ষেত্রে দেখা যাবে যে হাইপোক্যালিমিয়া ডেভেলপ করে ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হয়ে পেশেন্ট মারা গেছে। এইটা একটা কারণ। অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এটা কেন হচ্ছে? কারণ তার হচ্ছে যে কুসমস ব্রিদিং ডেভেলপ করছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস হচ্ছে, সেখান থেকে সে হচ্ছে মারা যাবে। আর কোমরবিড কন্ডিশন হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ল্যাকটিক অ্যাসিডোসিস হচ্ছে, তারপরে তার পাশাপাশি হচ্ছে যে ফ্রি ফ্যাটি অ্যাসিডটা দ্রুত ডিপ্লিশন হচ্ছে, যেহেতু হার্ট ফ্রি ফ্যাটি অ্যাসিড দিয়ে হচ্ছে গিয়ে প্রোডাকশন করে এনার্জি, তো মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েও মারা যেতে পারে। তাছাড়া যে পেশেন্টটা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস প্রোডাকশন প্রেজেন্ট করছে, সেই পেশেন্টটা দেখা যাবে কি যে তার একটা ইন্টারকারেন্ট প্রবলেম আছে, যার কারণে সে এই ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের প্রবলেমটা নিয়ে প্রেজেন্ট করা শুরু করছে। তো দেখা যাবে ওই কারণটাতেও ওই অ্যাডাল্ট পেশেন্টটা মারা যাচ্ছে, এটা একটা কারণ হইতে পারে। আমরা আরেকটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে এই জিনিসটা বলে আমরা ম্যানেজমেন্টের দিকে চলে যাব। আচ্ছা, the cardinal biochemical features of diabetic ketoacidosis are the following: hyperketonemia either 3 millimole per liter or more than that ketone bodies blood plasma তে প্রেজেন্ট থাকতে হবে, অথবা কিটোনিউরিয়া, যেটা নাকি আমরা মোর দেন +2 স্ট্যান্ডার্ডস অফ ইউরিন স্টিক বলে একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে, যেটার সাহায্যে আমরা এটা মেজার করতে পারবো। হাইপারগ্লাইসেমিয়া, ব্লাড গ্লুকোজ লেভেল যদি 11 মিলিমোল পার লিটারের থেকে বেশি হয়, এবং মেটাবলিক অ্যাসিডোসিস, ভেনাস বাইকার্বনেট, ভেনাস ব্লাডের মধ্যে বাইকার্বনেট যদি 15 মিলিমোল পার লিটারের নিচে যদি চলে যায় এবং ব্লাড পিএইচ যদি 7.3 এর নিচে নেমে যায়, এই তিনটা কার্ডিনাল বায়োকেমিক্যাল ফিচার্স যখন আমরা থাকে, তখন আমরা পাশাপাশি ক্লিনিক্যাল ফিচার্সের সাথে মিলাই দিয়ে আমরা সেটাকে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস সাসপেক্ট করে আমাদের ওইভাবে ট্রিটমেন্ট করতে হবে। এখন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের ম্যানেজমেন্টটা আমরা করি কিভাবে? ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের ম্যানেজমেন্টটা আমরা তিনটা জিনিস দিয়ে করি, এবং এটাই সিরিয়ালি এইভাবেই হবে। সবার আগে আমাদের ফ্লুইড ব্যালেন্স এন্ড কারেকশন করতে হবে, দ্বিতীয় হচ্ছে ইনসুলিন ইনফিউশন করতে হবে, এবং 3 নাম্বার হচ্ছে ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে হবে। ফ্লুইড ব্যালেন্সটা আমরা করব কি দিয়ে? ফ্লুইড ব্যালেন্সটা আমরা হইতেছে গিয়ে, যেহেতু আমাদের পটাশিয়াম লস হচ্ছে, আমাদের পটাশিয়াম রিচ ফ্লুইড দিয়ে আমাদেরকে ফ্লুইড ব্যালেন্সটা করতে হবে। এর পাশাপাশি ইনসুলিন ইনফিউশন যখন আমরা করব, তখন আমাদের দেখা যাবে যে ইনসুলিনের কারণে পটাশিয়াম কিন্তু অ্যাকচুয়ালি সেলের ভিতরে ঢুকে যায়। তো ইনসুলিন হাইপোক্যালিমিয়া ডেভেলপ যাতে না করতে পারে, সেজন্য আমাদেরকে পটাশিয়াম দিতে হবে ঠিক করে। এই তিনটা জিনিস ম্যানেজমেন্টের মধ্যে আমাদের মেইনটেইন করলে আমরা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসকে সহজেই ট্রিটমেন্ট করতে পারি।
আর আমরা যদি ইনসুলিনের ক্ষেত্রে, ইনসুলিন ইনফিউশনের ক্ষেত্রে এই পটাশিয়ামের ব্যাপারটা মাথায় না রাখি, তাহলে পেশেন্ট ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হয়ে মারা যাবে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন আরেকটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা আলোচনা করে নিতে চাই, যে আমরা অনেক সময় ব্লাড অসমোলালিটি মেজারমেন্টটা আমরা ভুলে যাই। এটার জন্য মেজারমেন্টটার জন্য একটা সহজ ছোট সূত্র আছে, সেটা হচ্ছে গিয়ে 2 ইন্টু সোডিয়াম কনসেন্ট্রেশন ইন ব্লাড প্লাজমা প্লাস পটাশিয়াম কনসেন্ট্রেশন ইন ব্লাড প্লাজমা টোটাল ইন্টু ব্লাড গ্লুকোজ লেভেল ইন মিলিগ্রাম পার ডেসিলিটার ডিভাইডেড বাই 18। এই 18টা হইলো গিয়ে এটা মানে অ্যাটমিক নাম্বার থেকে আসছে। আর ব্লাড ইউরিয়া নাইট্রোজেন লেভেল ইন মিলিগ্রাম পার ডেসিলিটার ডিভাইডেড বাই 2.8। এই টোটালটাকে যদি আমরা এই সূত্রের মধ্যে আমরা যদি ইনপুট দেই প্রত্যেকটা ভ্যালুজ, তাহলে আমরা হচ্ছে যে অ্যামাউন্টটা পাবো সেখান থেকে আমরা সহজেই নর্মাল ব্লাড প্লাজমার অসমোলালিটির ক্যালকুলেট করে ফেলতে পারবো, যেটা নাকি 287 to 297 মিলি অসমোল পার লিটার হয়। এবং আমরা সাধারণত আমাদের হিসাবের সুবিধার্থে 300 মিলি অসমোল পার লিটার এভাবে হিসাব